গল্পের মাস্টার প্রেজেন্টস রোহন ও বেনারসের ছায়াময় রহস্য। শুরু হচ্ছে রোহন ও বেনারসের ছায়াময় রহস্য। রাত প্রায় 10:30। বেনারসের দশাশ্বমেধ ঘাটে তখনও লোকজনের আনাগোনা। গঙ্গার ঢেউয়ে প্রতিফলিত চাঁদের আলো যেন এক অদ্ভুত আবহ তৈরি করছে। দূরে কোথাও আরতির ঘণ্টাধ্বনি ভেসে আসছে, তার সঙ্গে মিশে যাচ্ছে শাঁখের আওয়াজ। রোহন চুপচাপ দাঁড়িয়ে ঘাটের দিকে তাকিয়ে আছে। কলকাতার বিখ্যাত এই ডিটেকটিভ বেনারসে এসেছে বিশেষ আমন্ত্রণে। 3 দিন আগেই ফোন এসেছিল। হ্যালো রোহনজি, আমি প্রীতি দেবী বলছি। আমাদের বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। প্রথমে ভাবলাম কাকতালীয়, কিন্তু এখন মনে হচ্ছে কারোর ষড়যন্ত্র। আপনি আসবেন কি? রোহন ফোনে বলেছিল। ঘটনার ধরন বলুন। প্রথমে আমাদের বাড়ির ছোট কৃষ্ণমূর্তি হারিয়ে গেল। তারপর গঙ্গার ঘাট থেকে শিবলিঙ্গ উধাও। গতকাল বাড়ির পুরনো ভাণ্ডার থেকে বিরল ব্রঞ্জের মূর্তিও উধাও হয়ে গেছে। কোনো দরজা ভাঙানি, কোনো প্রমাণ নেই। আমি ভয় পাচ্ছি। এই রহস্যই রোহনকে টেনে এনেছে বেনারসের ঘাটে। প্রীতিদেবীর বাড়ি গঙ্গার কাছাকাছি এক প্রাচীন হাভেলি। পাথরের সিঁড়ি, দেওয়ালে পুরনো মূর্তি আর ছবি। বাড়িতে ঢুকতেই মনে হল যেন ইতিহাসের এক গুলিতে ঢুকে পড়েছে। প্রীতিদেবী আতঙ্কিত গলায় গুললেন, রোহনজি, প্রতিদিন রাতেই কিছু না কিছু উধাও হয়। বাড়ির লোক সবাই ভীত। আপনার সাহায্য ছাড়া উপায় নেই। রোহন গোটা বাড়ি ঘুরে ঘুরে দেখলেন। ভাণ্ডারে গেলেন। এক কোণায় ধুলো জমে থাকা কিছু পায়ের ছাপ দেখলেন। তিনি নোটবুকে লিখলেন, পায়ের ছাপ ছোট আকারের, সম্ভবত যুবক, গলির দিকে মিলিয়ে গেছে। তিনি বাড়ির নৌকো ঘাটে গেলেন। সেখানে কিছু মোমবাতির অবশিষ্ট অংশ পড়েছিল। কেউ নিশ্চয় রাতের অন্ধকারে নৌকো ব্যবহার করছে, রোহন ভাবলেন। পরদিন রোহন শহরের বিভিন্ন জায়গায় গেলেন। হাটে খোঁজ নিলেন কোনো বিরল মূর্তি বিক্রি হচ্ছে কিনা। ঘাটের মাঝিদের সঙ্গে কথা বললেন। একজন মাঝি বলল, হুজুর, রাত্রিরে মাঝে মাঝে দেখি এক লোক ছোট নৌকা নিয়ে মাঝভঙ্গায় যায়, মুখ ঢেকে রাখে, ভোরের আগেই ফিরে আসে। মন্দিরের পুরোহিত বললেন, এগুলো সাধারণ চুরি নয়। যারা করছে তারা মূর্তিগুলো কালো বাজারে বিক্রি করবে। রোহনের সন্দেহ ঘনীভূত হল। সন্ধ্যায় বাড়িতে ফিরেই রোহন দেখলেন বারান্দায় একটি চিঠি রাখা। চিঠিতে লেখা, তদন্ত বন্ধ করুন, না হলে প্রাণ যাবে। রোহন চুপচাপ হাসলেন। যখন হুমকি আসে, বুঝতে হবে আমি ঠিক পথে এগোচ্ছি। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, ফাঁদ পাতা হবে। রোহন বাড়ির ভাণ্ডারে লুকিয়ে ছোট ক্যামেরা বসালেন। গঙ্গার ঘাটে টর্চ, সিগন্যাল লাইট আর মাঝিদের সাহায্য প্রস্তুত রাখলেন। মধ্যরাত পেরোতেই বাড়ির এক পাশ দিয়ে হালকা শব্দ। ক্যামেরায় ধরা পড়ল এক যুবক গলিপথে ঢুকছে, হাতে ছোট ব্যাগ। রোহন চুপচাপ তাকে অনুসরণ করলেন। যুবক ভাণ্ডার থেকে এক মূর্তি কুলে নিল। ঠিক তখনই রোহন লণ্ঠনের আলো ফেললেন। থামো! যুবক চমকে দৌড় দিল। গলির ভিতর দিয়ে ছুটতে লাগল। রোহন ধাওয়া করলেন। ঘাটে পৌঁছেই মাঝিদের সিগন্যাল দিলেন। নৌকা ঘিরে ফেলল। যুবক আর পালাতে পারল না। যুবককে ধরে বাড়িতে আনা হল। মুখোশ খুলতেই চমকে উঠলেন প্রীতিদেবী। অর্পণ, তুমি? অর্পণ প্রীতিদেবীর চাচাতো ভাই। মাথা নিচু করে বলল, আমি এসব বিক্রি করতে চেয়েছিলাম। কিছু বিদেশি ক্রেতা আমাকে প্রলোভন দিয়েছিল। আমি লোভ সামলাতে পারিনি। রোহন বললেন, তুমি শুধু অপরাধ করনি, শহরের ঐতিহ্যকেও বিক্রি করতে চেয়েছিলে। পুলিশের হাতে দিতে পারি, কিন্তু পরিবার যদি তোমাকে ক্ষমা করে। প্রীতিদেবী কষ্টের হাসি দিয়ে বললেন, আমরা ক্ষমা করছি, তবে বাড়ির বাইরে 1 মাসও বের হতে দেবে না। নিজের ভুলের জন্যে কাজ করতে হবে। সব শান্ত হয়ে গেল। রোহন বিদায় নিতে ঘাটে এলেন। গঙ্গার জলে রাতের প্রতিফলন, দূরে বাজছে ঘণ্টা। হঠাৎ রোহনের ফোন বেজে উঠল। রোহনজি,
শহরের দক্ষিণ ঘাট থেকে খবর এসেছে এক প্রাচীন চাঁদ পাথর হঠাৎ উধাও হয়ে গেছে। রোহন হালকা হাসলেন, টুপি পরে বাইকে চড়লেন। বেনারস আমাকে আবার ডাকছে, রহস্য এখানেই শেষ নয়। গঙ্গার হাওয়া বয়ে গেল, শহরের আলো যেন তাকে নতুন অভিযানের প্রতিশ্রুতি দিল।